স্টুডেন্ট, বেঙ্গলি টিউশনে সকল ছাত্র এবং ছাত্রীদেরকে জানাই স্বাগত। আজকে আমি আবার একটা নতুন অডিও নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদেরকে পড়াবো আইসিএসসি সংকলিতার অন্তর্গত ক্যানভাসার গল্পটি। লেখক হচ্ছেন বনফুল। প্রতিদিনকার মতোই আমি গল্প শুরু করার আগে লেখক সম্পর্কে কয়েকটা কথা বলে থাকি। তবে তার আগে আর একটা কথা বলবো যে তোমরা যদি এরকম নতুন নতুন অডিও শুনতে চাও বা আমার অডিওটা যদি তোমরা পছন্দ করে থাকো, তাহলে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের জন্য রইল আন্তরিক ভালোবাসা। চলো এবার আমরা লেখক সম্পর্কে কয়েকটা কথা জেনে নিই। বনফুলের প্রকৃত নাম ছিল বলাই চাঁদ মুখোপাধ্যায়। তিনি বনফুল ছদ্মনামেই বেশি পরিচিত ছিলেন। 1899 সালের 19 জুলাই বিহারের মণিহারিতে জন্মগ্রহণ করেন। প্রথমে মণিহারি স্কুলে ও পরে সাহেবগঞ্জ উচ্চ ইংরাজি বিদ্যালয়ে তিনি লেখাপড়া করেন। এই স্কুল থেকে 1918 সালে এন্টার পরীক্ষায় উত্তীর্ণ হন। 1920 সালে তিনি আইএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন হাজারিবাগ সেন্ট কলম্বাই কলেজ থেকে। এরপর কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসা শাস্ত্রে অধ্যয়ন করেন। তিনি প্রায় 40 বছর প্যাথোলজিস্ট হিসাবে কাজ করেছিলেন। এর পাশাপাশি তিনি লেখাও চালিয়ে গেছিলেন। 1915 সালে স্কুলে পড়ার সময় মালঞ্চ পত্রিকায় কবিতা প্রকাশের মধ্যে দিয়ে তার সাহিত্যিক জীবনের সূত্রপাত। লেখক হিসাবে বনফুল 1000-এরও বেশি কবিতা, 586টি ছোট গল্প, 60টি উপন্যাস, 5টি নাটক, জীবনী, ছড়া, অসংখ্য প্রবন্ধ রচনা করেছিলেন। তার রচিত কয়েকটি বিখ্যাত উপন্যাস হল মৃগয়া, নবদিগন্ত, অগ্নিশ্বর, হাটেবাজারে প্রভৃতি। 1968 সাল থেকে কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। 1979 সালে 9 ফেব্রুয়ারি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চলো এবার আমরা গল্পে প্রবেশ করি। কলহের মূল কারণ অবশ্য কার্তায়নী, অর্থাৎ কলহ মানে এখানে বোঝাতে চেয়েছে ঝগড়া, আর ঝগড়ার মূল কারণ ছিল কার্তায়নী। কার্তায়নীর বাক্য স্ফুল্লিঙ্গ যখন ভৈরবের চিত্ত বারুদে নিপতিত হইয়া অন্তর্বিপ্লব ঘটিতেছিল, সেই সময়তেই ক্যানভাসার হীরালালের সহিত যদি ভৈরবের দেখা না হইত, তা হইলে এই কাণ্ডটি ঘটিত না। এখানে বাক্য স্ফুল্লিঙ্গ বলতে বোঝানো হয়েছে কথার ফুলঝুরি, মানে যে বেশি কথা বলে বা কথার ফুলঝুরি ছোটে যার কথার মধ্যে থেকে, সেই কথা যখন ভৈরবের চিত্তে অর্থাৎ ভৈরবের মনের মধ্যে বারুদের মতো প্রবেশ করলো, তখন তার অন্তর্বিপ্লব মানে মনের মধ্যে যে ঝড় ওঠা সেই ঝড় ওঠা উঠেছিল, ঠিক সেই সময় হীরালাল নামে একজন ক্যানভাসার, অর্থাৎ ক্যানভাসার মানে এখানে বলতে চেয়েছে হকার, সেই সময় যদি না আসতো বা ভৈরবের সাথে যদি তার দেখা না হতো, তাহলে এই কাণ্ডটি ঘটতো না। কার্তায়নীর বহুকাল হইতে একটি শৌখিন শাড়ি কেনার শখ ছিল, অর্থাৎ কার্তায়নী হচ্ছে ভৈরবের স্ত্রী। তার অনেক দিন ধরে একটা শৌখিন শাড়ি কিনবে বলে সে মনে মনে ঠিক করে রেখেছিল। বেকার ভৈরব অর্থাভাবপ্রযুক্ত সে শখ মিটাইতে পারে নাই, অর্থাৎ ভৈরব ছিল বেকার, তার কাছে টাকা পয়সা ছিল না, তাই সে তার স্ত্রীর সেই শখ মেটাতে পারেনি। কিন্তু স্ত্রীকে এই স্তববাক্যে ভুলাইয়া রাখিতে চায় যে বাবুয়ানি জিনিসটা সে অপছন্দ করে এবং এইসব বিলাস লালসার ফলেই দেশটা উচ্ছন্নে যাইতেছে। সুতরাং এখানে স্তববাক্য বলতে বোঝানো হয়েছে মিথ্যা প্রতিশ্রুতি।
তিনি স্ত্রীকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভুলিয়ে বলতে চেয়েছেন যে তিনি বাবুয়ানি জিনিসটা পছন্দ করেন না, আর এই বিলাস ব্যসন অর্থাৎ এই শৌখিন জিনিসপত্রের জন্যই বা শৌখিন বিলাস ব্যসনের জন্যই দেশটা দিন দিন উচ্ছনে চলে যাচ্ছে। সুতরাং কার্তায়নী প্রতিবতা হলেও স্তোক বাক্যে ভুলিবার পাত্রী নহেন। এখানে প্রতিবতা বলতে বোঝানো হয়েছে স্বামী সেবাকে পূর্ণ ব্রত রূপে যে নারী গ্রহণ করে। কার্তায়নী মানে স্বামী সেবা করলেও কিন্তু তার স্তোকবাক্য শুনতে রাজি ছিলেন না। তিনি তাই বললেন, যার হাই তুলতে চোয়ালে খিল ধরে তার আবার বন্দুক ঘাড়ে করতে যাওয়া কেন? অর্থাৎ যার হাই তুললেই চোয়ালে খিল লাগে সে আবার বন্দুক ঘাড়ে করে নিয়ে যাবে, এটাই আর কি বলতে চাইছেন। এক কড়া মুরুদ নেই যার, তার আবার বিয়ে করতে যাওয়া কেন? অর্থাৎ যার একটা শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা নেই সে আবার বিয়ে করতে এসেছে, এটাই তার স্ত্রী কার্তায়নী ভৈরবকে বললেন। নিদারুণ কথা। উত্তপ্ত ভৈরব খানিকটা তেল মাথায় চাপড়াইয়া হনহন করিয়া বাহির হইয়া গেল। এই কথা শুনে ভৈরব তো রেগে গেল। রেগে গিয়ে সে কী করলো, খানিকটা তেল হাতে ঢেলে নিয়ে মাথায় চাবড়াতে চাবড়াতে ঘরের বাইরে চলে গেল। দ্বিপ্রহরের রৌদ্রে চতুর্দিক পুড়িয়া যাইতেছে, অর্থাৎ সেই সময় ছিল গরমকাল, দুপুরবেলার রোদ্দুরে চারিদিক সেই সময় পুড়ে যাচ্ছে। বাহির হইয়া সম্মুখে দেখিল নিম গাছ। সে যখন ঘর থেকে বাইরে বেরিয়ে এলো তাদের ঘরের সামনে ছিল একটা নিম গাছ। সকাল হইতেই দাঁতন পর্যন্ত করা হয় নাই, অর্থাৎ সকাল থেকে ভৈরবের দাঁত মাজা তখনও পর্যন্ত হয়নি। ভৈরব নিম গাছটার একটা ডাল নোয়াইয়া মটাস করিয়া একটা দাঁতন ভাঙিল, অর্থাৎ নিম গাছের ডাল ভেঙে সেই ডাল দিয়ে দাঁতে ঘষতে লাগলো। অর্থাৎ নিম ডাল হচ্ছে দাঁতের পক্ষে খুব উপকারী, সেই জন্য আগেকার দিনের মানুষরা তো বেশি মানে পেস্ট বা মাজন ব্যবহার করতো না, তাই তারা নিম গাছের ডাল দিয়েই দাঁত মাজতো। সেই জন্য বাড়ির সামনে একটা নিম গাছ ছিল, সেই নিম গাছ থেকে একটা ছোট ডাল পেড়ে নিয়ে সে দাঁতে ঘষতে লাগলো। মাজন চাই, ভালো দাঁতের মাজন। ভৈরব ফিরিয়া দেখে একটি সম্পূর্ণ অচেনা ভদ্রলোক একটি ছোট সুটকেস হাতে করিয়া তাহার দিকে চাইয়া আছে। ভৈরব যখন নিম ডাল দিয়ে দাঁত ঘষছিল ঠিক সেই সময় একজনকে বলে উঠল, মাজন চাই, ভালো দাঁতের মাজন বলে একজনকে চিৎকার করে উঠল। ভৈরব ফিরে দেখল একটা সম্পূর্ণ অচেনা ভদ্রলোক একটা সুটকেস হাতে নিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। মুখে মৃদু হাসি। ক্যানভাসার হীরালাল, অর্থাৎ হীরালাল সেখানে হকারি করতে এসেছিল। ক্যানভাসার হীরালালের এই পল্লী গ্রামে আসিবার কথা নয়, তাহার শহরে যাইবার কথা, যাইতেই ছিল, কিন্তু ট্রেনে ঘুমাইয়া পড়াতে বেচারা ওভার ক্যারেট হইয়া এই পল্লী গ্রামে নীত হইয়াছে। অর্থাৎ ক্যানভাসার হীরালালের এই পল্লীগ্রামে আসার কথা ছিল না, সে শহরেই যাচ্ছিল, কিন্তু ট্রেনে ঘুমিয়ে পড়েছিল আর ওভার ক্যারেট হয়ে গেছিল, তাই তিনি এই পল্লীগ্রামে নামতে হলো। সন্ধ্যার আগে ফেরবার ট্রেন নাই, যদি কিছু বিজনেস হয় এই আশায় বেচারা দুপুর রোদেও চতুর্দিকে একবার ঘুরিয়া দেখিতেছে। অর্থাৎ সন্ধ্যার আগে কোনো ট্রেন ছিল না, তার সঙ্গে ছিল মাজন, তাই বিজনেসের আশায় সে কী করলো, গ্রামের চতুর্দিকটা ঘুরে ঘুরে সেটা বিক্রি করারও চেষ্টা করলো এবং গ্রামটা ঘুরে দেখতে লাগলো। বিস্মিত ভৈরব কইল, আপনি এখানে কোত্থেকে এলেন মশাই? তখন ভৈরব তো রেগে রয়েছে, রেগে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, আপনি এখানে কোত্থেকে এলেন মশাই? মাজন আছে, ক্যানভাসার বলল। ক্যানভাসার হীরালাল বলল, মাজন আছে, ভালো দাঁতের মাজন। কী বললো, দাঁতে এই মাজন ব্যবহার করলে কি হয়? এরপর সে বলল, দাঁতের পোকা, দাঁতের গোড়া ফোলা, পুঁজ পড়া, রক্ত পড়া, মুখে গন্ধ সব ভালো হয়ে যাবে মশাই, ভালো মাজন আছে। সে তার মাজনের বর্ণনা দিতে লাগলো। তা তো আছে, কিন্তু আপনি এলেন কোত্থেকে? এই পাড়াগায় আমরা একটু শান্তিতে আছি, আপনারা এসে জুটলেই তো।
ব্যবহার করে দেখুন, ভালো মাজন। নিমের দাঁতনটা চিবাইতে চিবাইতে ভৈরব বলল, কচু। হাসিয়া হীরালাল বলিল, আজ্ঞে না, ভালো মাজন, ব্যবহার করে দেখুন। হীরালালের ঝকঝকে দাঁতগুলোর পানে চাইয়া বলিল, আপনার দাঁতগুলো তো খাসা, এই মাজনই ব্যবহার করেন নাকি? অর্থাৎ এরপর ভৈরব তাকে জিজ্ঞাসা করলো, আপনি কোত্থেকে এলেন? এই পাড়াগায় আপনারা এসে জুটলেই আমাদের শান্তি নষ্ট হয়। তখন হীরালাল তাকে ভালোভাবেই বলল যে, ব্যবহার করে দেখুন না, খুব ভালো মাজন। তারপরেই ভৈরব নিমের দাঁতন চিবাতে চিবাতে বলল যে, এই মাজন ভালো না কচু? তখন হীরালাল একটু হাসলো, হেসে বলল, আগে না, ভালো মাজন, ব্যবহার করে দেখুন। তারপরে সে কী করলো, ভৈরব কী করলো, হীরালালের ঝকঝকে দাঁতগুলোর দিকে চাইলো এবং বলল, আপনার দাঁতগুলো তো বেশ খাসা, এই মাজনই কি ব্যবহার করেন? তাকে জিজ্ঞাসা করলো। আর একটু হাসিয়া হীরালাল বলিল, আগে হ্যাঁ। ভৈরব একবার পিছ ফেলিয়া বিকশিত সম্মুখের দন্তগুলিতে নিমের দাঁতন ঘষিতে লাগিল। তারপরে হীরালাল কি বলল, হ্যাঁ, আমি এই মাজনই ব্যবহার করি। তারপর ভৈরব একবার পিছ ফেলে সামনের দাঁতগুলো নিমের দাঁতন ঘষতে লাগলো। বলা বাহুল্য দৃশ্যটি নয়নাভিরাম নয়, অর্থাৎ একজন মানুষ সামনে কথা বলছে আর অন্যজন কি করছে, তার সামনে দাঁতন করে তার সামনে পিছ ফেলছে। সেটা দেখতে খুবই দৃষ্টিকটু বলে মনে হলো। মাজন নেবেন কি? এক কৌটো। বিকৃত মুখে ভৈরব বলিল, সরে পড়ুন মশাই, আপনারা হচ্ছেন দেশের শত্রু। আরও রেগে গিয়ে তখন ভৈরব বলল তাকে, আপনি এখান থেকে চলে যান, আপনারাই হচ্ছেন দেশের শত্রু। দুনিয়ায় যত শৌখিন বাজে জিনিস জুটিয়ে এনে আপনারা দেশটাকে রসাতলে দিচ্ছেন, বুঝলেন? বলিয়া সে নির্বিকারভাবে দাঁতন ঘষিতে লাগলো। একথা বলার পর সে ভৈরব কী করলো, নিজে এক মনে দাঁতন করতে লাগলো বা দাঁতে নিমের ডাল ঘষতে লাগলো। হীরালাল সুন্দর দন্তগুলি বিকশিত করিয়া আর একবার হাসিল, বলিল, বুঝতে পারলাম না আপনার কথা। দেশে তো দন্তরোগের অভাব নেই। এরপর হীরালাল আবার কিন্তু খুব ঠান্ডা মাথায় হাসলো, হেসে তাকে বলে বোঝানোর চেষ্টা করলো যে, আপনার কথা আমি বুঝতে পারছি না। দেশে তো দন্তরোগের অর্থাৎ দাঁতের রোগের তো কোনো অভাব নেই, অনেকেরই তো দাঁতের রোগ আছে। হঠাৎ উত্তেজিত হইয়া এবার ভৈরব কইল, তাতে আপনার কি? বেরিয়ে যান আপনি এ গা থেকে, ওসব মাজন ফাজন বুজরুগি এখানে চলবে না। এরপর ভৈরব আরও রেগে গেল, রেগে গিয়ে তাকে বলল, তাতে আপনার কি? আপনি যান, এক্ষুনি এই গা থেকে বেরিয়ে যান, অর্থাৎ গ্রাম থেকে এক্ষুনি বেরিয়ে যান, এসব মাজন ফাজন বুজরুগি এখানে চলবে না। হীরালাল ক্যানভাসার হলেও রক্ত মাংসের মানুষ, সুতরাং বলিল, আপনি কি এই গ্রামের মালিক? তখন হীরালাল একটু মনে মনে রেগে গেল, রেগে গিয়ে তাকে প্রশ্ন করল, আপনি কি এই গ্রামের মালিক? যুক্তিযুক্ত হইলেও এই উক্তি ভৈরবের আত্মসম্মানে আঘাত করিল, অর্থাৎ কথাটা যুক্তিযুক্ত ছিল, কিন্তু তা হলেও ভৈরবের এই কথাটা যখন ভৈরবকে বলল, তা ভৈরবের আত্মসম্মানে আঘাত করল, অর্থাৎ মনে লাগলো। ভৈরব বেকার তা সত্য, তাহার পেটে বিদ্যা নেই তাও সত্য, কিন্তু তার গায়ে শক্তি আছে তাও সত্য। যদিও সে গ্রামের মালিক নয়, কিন্তু সে ইহাকে গ্রাম ছাড়া করিতে পারে। অর্থাৎ সে ভাবল ভৈরব বেকার নয়, তার পেটে বিদ্যাও নেই, কিন্তু গায়ে তার জোর আছে, সে কিন্তু তাকে ধাক্কা দিয়ে বা মেরে এই গ্রাম থেকে তাড়িয়ে দিতে পারে। তারপর ভৈরব বলল, এইসব জুয়াচোরগুলি দেশের যুবক যুবতীকে খেপিয়ে তুলছে। গাছাচ্ছাদন জোটানোই দুষ্কর দাঁতের মাজন, অর্থাৎ গাছাচ্ছাদন কথার অর্থ হচ্ছে খাওয়া দাওয়ার জন্য যে টাকা পয়সার দরকার তাকে বোঝানো হয়েছে। অর্থাৎ ভৈরব বলছে খাওয়া দাওয়ার জন্য যে টাকা পয়সার দরকার সেটাই তার কাছে নেই, তার ওপর আবার সে দাঁতের মাজন কিনবে। তারপর সে কী করলো, সবেগে পিছ ফেলে ভৈরবকে বলল, বেরিয়ে যান বলছি আপনি গা থেকে বের করে দেওয়ার কি মশাই আপনি শুনি। তারপর
ভৈরব তাকে বলল যে আপনি গাঁ থেকে আমাকে কেন বের করে দেবেন, আপনি গাঁয়ের কে মশাই? ভীম গর্জনে ভৈরব কইল, বেরিয়ে যান। তারপরে ভীম গর্জন বলতে খুব চিৎকার করে ভৈরব তাকে বলল, বেরিয়ে যান, আপনার মতো ঢের মিয়া দেখেছি মশাই। ইহার পরই কিন্তু ভৈরব ছুটিয়া গিয়া হীরালালের গণ্ডদেশে প্রচণ্ড এক চপেটাঘাত করিল। অর্থাৎ এরপর কি ভৈরব কী করল, ছুটে গিয়ে হীরালালের ঘাড়ে একটা আঘাত করিল, হাত দিয়ে আঘাত করিল খুব জোরে। ভৈরবের ব্যবহার আশ্চর্যজনক, সন্দেহ নাই। অর্থাৎ ভৈরবের ব্যবহারটা আশ্চর্যজনক ছিল, কিন্তু তার চেয়েও একটা আশ্চর্যজনক ঘটনা ঘটল। ঘটনাটি হলো কি, চর খাইয়া হীরালাল সঙ্গে সঙ্গে ফোকলা হইয়া গেল। অর্থাৎ ঘাড়ে যেই ভৈরব মারল তার যে বাঁধানো দাঁত ছিল সেটা খুলে মাটিতে পড়ে গেল। তার বাঁধানো দন্তপাটি ছুটিয়া বাহির হইয়া আসিল, অর্থাৎ তার মুখ থেকে দাঁত দুটি খুলে মাটিতে পড়ে গেল, অর্থাৎ সে ফোকলা হয়ে গেল। স্তম্ভিত ভৈরব তার কালো কুচকুচে গোপ জোড়ার পানে চাইয়া আছে। দেখিয়া হীরালাল একটু হাসিয়া বলিল, আজ্ঞে হ্যাঁ, ওটাও ভালো কলপ, আমি রাখি, নেবেন? তারপর যখন তার দাঁত দুটো দেখলো যে বেরিয়ে গিয়ে সে ফোকলা হয়ে গেছে, তখন ভৈরব তার কুচকুচে কালো গোঁপটার দিকে চাইল এবং তা চেয়ে দেখে হীরালাল একটু হেসে বলল, হ্যাঁ, আমি সেটাতেও কলপ লাগাই, নেবেন? ভালো কলপও আছে। তারপর বলল, কেন মারধর করছেন মশাই? গরিব মানুষ, এই করেই কষ্টে শিষ্টে সংসার চালাই। বুড়ো বয়সে উপযুক্ত ছেলেটি মারা গেছে। অর্থাৎ সে বলল যে কেন আমাকে এরকম মারছেন, আমি তো গরিব মানুষ, খুব কষ্টে শিষ্টে এগুলো করেই সংসার চালাচ্ছি। বুড়ো হয়ে গেছি, কিন্তু উপযুক্ত ছেলে ছিল, সেও মারা গেছে, কিন্তু পেটের দায় আমি কি করছি, আজকে এই কলপ আর এই মাজন বিক্রি করছি। তারপর হতভম্ব নির্বাক ভৈরবের বাক্যস্ফূর্তি হইল। সে বলিল, আচ্ছা দিন, এক কৌটো মাজন। এতক্ষণ এ কথা বলার সময় ভৈরব হতভম্ব নির্বাকের মতো দাঁড়িয়েছিল। তারপর যখন তার মুখ থেকে কথা বেরোলো, তখন সে হীরালালকে বলল, আচ্ছা তাহলে আমাকে এক কৌটো মাজন দিন। আজ এখানেই শেষ করলাম। পরবর্তী অডিওতে আবার একটা নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে উপস্থিত হব।